আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের সভ্যতা বিনাশের হুমকি থেকে যুদ্ধবিরতির সুখবর, জয়ের দাবি করছে দুপক্ষই। ভয়াবহ চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 2 সপ্তাহের জন্য পুরো দমে চালু হরমুজ প্রণালী। বিশ্ববাজারে দাম কমছে জ্বালানির। দেশের পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা, রাস্তায় যানজটে ভোগান্তি। বিল হিসেবে পাশ হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল হলে সংস্কারের ভবিষ্যৎ নিয়ে পাল্টাপাল্টি মত আইনজীবীদের। লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত। মরদেহ ফেরাতে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে চুক্তি, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবানন ব্যতীত ইরানের যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলও। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করা যাবে নিশ্চিত করেছে তেহরান। 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। দীর্ঘ 1 মাসের বেশি সংঘাতে ইরানের প্রায় 13,000 টার্গেটে হামলা চালায় যৌথ বাহিনী। বেশ কয়েকবারই তেহরানের সামরিক সক্ষমতা নিশ্চিহ্নের দাবি করে ওয়াশিংটন। চুক্তি করতে ইরানি প্রশাসনকে একাধিকবার সময়ও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ডেডলাইন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দিতে আবারও বেঁধে দেয়া সময়সীমার কথা মনে করিয়ে দেন তেহরানকে। শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। নির্ধারিত সময়সীমার আধ ঘন্টা আগে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক্স পোস্টে আসে বড় ঘোষণা। জানান যুদ্ধবিরতিতে সম্মত ওয়াশিংটন, ইরান। ট্রাম্প ঘোষিত সময়সীমার মাত্র 10 মিনিট আগে আসে এই সিদ্ধান্ত, যা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেও। হোয়াইট হাউস বলছে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলও। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে মানলেও লেবাননে যুদ্ধবিরতি মানবে না তেল আবিব। যদিও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় দাবি করা হয় লেবাননও এই যুদ্ধবিরতির আওতাধীন। শর্তানুযায়ী আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে জাহাজ। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের ভিত্তিতে নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। তবে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন শিপ ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে এই তথ্য। তবে হামলার শঙ্কায় এখনও পুরো দমে চালু হয়নি নৌ চলাচল। গেল 24 ঘন্টায় প্রণালীটি দিয়ে পাড়ি দিয়েছে 20টির মতো জাহাজ। এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর পার হয়েছে বেশ কয়েকটি। নিরাপত্তার শঙ্কা পুরোপুরি না কাটানো পর্যন্ত নৌ চলাচল সম্পূর্ণভাবে চালু হবে না বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধকালীন হরমুজ প্রণালীতে অন্তত 19টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান এই ব্লকেডে সরু জলপথটিতে আটকা 3,000-এরও বেশি জাহাজ। ইরানে যুদ্ধবিরতির পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে অন্তত 15%। পরিশোধিত ও অপরিশোধিত উভয় জ্বালানি তেলের দামেই পতন দেখা গেছে। ব্যারেল প্রতি দাম ওঠানামা করছে 92 থেকে $94। চাঙ্গা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারও। এনভিডিয়া, টেসলা, ইন্টেলের মতো শীর্ষ কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ঊর্ধ্বমুখী সবকটি সূচক। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে এখনও পতনের ধারা অব্যাহত। জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার শেয়ার বাজারেও ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পগুলোর সামনে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা, যা মহাসড়কে বাড়াচ্ছে যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে অপেক্ষায় কয়েকশো যানবাহন। গাড়ির লাইন মহাখালী পর্যন্ত ছাড়িয়ে গেছে। তবে পর্যাপ্ত তেল না থাকায় গ্রাহকের চাহিদা পূরণ করা যাচ্ছে না। অনেক ফিলিং স্টেশনে অকটেন নেই, সাইনবোর্ড টানানো। পাম্প মালিকদের অভিযোগ, ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। হয়তো বা তেল আছে কিন্তু তেল দিচ্ছে না, এই সমস্যা।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইনের সংসদে পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই আইনটি সংসদে উত্থাপন করলে সর্বসম্মত কণ্ঠভোটে এটি পাশ হয়। এর ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। দলটি নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনতে পারবে। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে। সংসদে উত্থাপিত আকারে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলে রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি ভুলুণ্ঠিত হওয়ার শঙ্কা করছেন কেউ কেউ। বিশেষত বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান সংস্কার কমিশনের সদস্যরা। তাদের মতে অনিশ্চয়তায় পড়বে মানবাধিকার ও গুম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির ভবিষ্যৎ। তবে বিপরীত মত সরকারপন্থী আইনজীবীদের। তাদের দৃষ্টিতে ত্রুটিপূর্ণ অধ্যাদেশ বাতিল সংস্কারে প্রভাব ফেলবে না। বিচার বিভাগের স্বাধীনতা বিচারকদের মানসিকতার উপর নির্ভর করে বলেও মনে করেন তারা। রাজনৈতিক পালাবদলে বদলে যাবে না বিচারকের আদেশ, আবার সিদ্ধান্ত ক্ষমতার বিপরীতে গেলেও ঝুঁকিতে পড়বেন না বিচারক। গণমানুষের এমন চাওয়া অনেক দিনের। বিচার বিভাগের স্বাধীনতার লক্ষ্যে পৃথক সচিবালয় ও নিয়োগের লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। মঙ্গলবার রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতরাতে কয়েকজন সীমান্ত এলাকায় যায়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফের 156 ব্যাটালিয়নের 7 গ্রাম ক্যাম্পের টহল দল। ঘটনাস্থলে মারা যান আলী হোসেন নামে এক ব্যক্তি। পরে তার মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আলী হোসেনের বাড়ি পূর্ব পানিয়াটারি গ্রামে। এই ঘটনায় আহত হন 2 জন। বর্ডার গার্ড বাংলাদেশ 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, দুপুরে বিএসএফ এর সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। এতে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। হত্যার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করে বিএসএফ। মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। আজকে কিছুক্ষণ আগে তাদের পতাকা বৈঠক শেষ হলে এই পতাকা বৈঠকে কিন্তু ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। সেখানে আর বিএসএফ বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছেন এই হত্যার প্রতিবাদ জানিয়েছেন। জানানোর পরে বিএসএফ দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে লাশ ফেরত দেওয়া হবে, লাশ ফেরতের প্রক্রিয়া চলছে। তার আগে একটু আপনাকে জানিয়ে রাখি যে আসলে 7-8 জন, এই আলী হোসেন সহ 7-8 জন সীমান্তে গেলে সেখানে কিন্তু আর বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আর সেখানেই কিন্তু আলী হোসেন আহত হয়ে পড়ে যান।